সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়। দোকানদাররাও অবিশ্বাসক চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বেকারের মতো সৃজনকে দেখছে। এ কেমন অদ্ভুত মানব! এভাবে দেখার কিছুই নেই। দ্রুত প্যাক করে দিন। সেলারের উদ্দেশ্যে বলে। সবগুলো চুড়ি প্যাক করার পর সেলার বলে, স্যার, কোথায় রেখে আসতে হবে বলুন, আমি দিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। সেলসম্যান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাকেট তুলে দেয়। ওয়ালেট বের করে সেলম্যানের হাতে টাকা ধরিয়ে দেয়। আরে স্যার, এত দাম হয়নি। সৃজনা হাত উঠিয়ে বলে, আপনি টাকাগুলো রেখে দিন। সেলম্যান অবাক চোখে সৃজনের যাওয়ার পরে তাকায়। এমন আশ্চর্য মানুষ এর আগে কখনো দেখেনি। মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসে। মনে মনে, আরে বাহ, ভাইয়া এ কেমন রূপ দেখলো! রিমঝিম রে, আমি তোর কি কোনো স্বপ্ন দেখছি? স্মৃতি জোরে জোরে বলে। রিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায়। ও নিজেও এতক্ষণ এইটাই ভাবছিল। না বলার কথাগুলো কিভাবে বুঝে নিল? সবগুলো চুড়ি যে আমার পছন্দ হয়েছিল তা কিভাবে বুঝলো? কি, সবগুলো চুড়ি তোর পছন্দ হয়েছিল? স্মৃতি চিল্লিয়ে জিজ্ঞেস করে। কিন্তু উনি বুঝলেন কি করে? এটা তো আসলেই ভাবার বিষয়। আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবেসে মজা নিয়ে হাসতে হাসতে। স্মৃতি মজা করে বললেও রিমঝিম এই ব্যাপারে কনফিউজড। গত 2 দিন সৃজনের অন্য রকম রূপ দেখছে। হয়তো সত্যি পছন্দ করে, আবার হয়তো না। রিম গভীর ভাবনায় পড়ে যায়। আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে। নাগরদোলা দেখে মাহিম ওখানে ওঠার বায়না ধরে। একা তো উঠতে পারবে না ভয় করে, তাই সৃজনের সঙ্গে ওঠে। খুশিতেও সৃজনও সেই রাইড উপভোগ করতে চায়। বাকি বাকি থাকে রিমঝিম, ওকেও জোর করে সঙ্গে নেয়। দোলনায় উঠেই রিমঝিমের মুখে ভয়ের আভাস ছড়িয়ে পড়ে। কিন্তু স্মৃতি আর মাহিম বেশ উপভোগ করছে। মাহিম আর স্মৃতিকে এক পাশে রেখে সৃজন রিমঝিমকে পাশে বসায়। দোলনায় ঘোরা শুরু হতেই একখানা সবগুলো মেয়ের ভয়ে একসাথে চিল্লিয়ে ওঠে। রিমঝিমও ব্যতিক্রম হয়নি। ভয়ে এমন চিৎকারে দেয়, সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ ঝাপটে ধরে। রিমঝিম ড্যাব ড্যাব করে সৃজনের দিকে তাকায়। কয়েক সেকেন্ড কি হলো বুঝতে একটু সময় লাগে। সৃজন জড়িয়ে ধরতেই এত রিমঝিম বুক ধুপধুপ করছে। এত কাছে যে হাঁসফাঁসও লাগছে। মনে হচ্ছে এখনই ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাব। কি এক সুন্দর অদ্ভুত অনুভূতি! এই অনুভূতির সাথে রিমের প্রথম সাক্ষাৎ। কি অদ্ভুত মায়া টান কাজ করছে। স্মৃতি, মাহিম, রিমঝিম আর সৃজনের দিকে তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগী লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে, আশ্বাস দেয় যে কোনো ভয় না পায়। স্মৃতি, মাহিম দোলনায় এক জয় করে। ওরা অন্যদের মতো ভয় পায়নি। দোলনা থেকে নেমে আবার মাহিম চরকিতে ওঠে। আরও কয়েকটা রাউন্ড উপভোগ করে। সবাই মেলা থেকে বেরিয়ে আসে। গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে। সে যা পছন্দ মতো অল্প স্বল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। সারা সন্ধ্যা ঘোরাঘুরির জন্য সবাই বেশ ক্লান্ত। ভেতরে প্রবেশ যে যার রুমে চলে যায়। যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়নি। মাহিম, স্মৃতি শুয়ে পড়ে। রিমঝিম শপিং ব্যাগগুলো থেকে চুড়িগুলো বের করে আর ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখছে। সৃজনের জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। একবার রুমে বাহিরের দিকে তাকাচ্ছে তো আরেকবার চুড়িগুলো গুছিয়ে রাখছে। নিজের সাথে কি হচ্ছে, এ কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না। তবে যাই হোক, এগুলো ভাবতে অনেক ভালো লাগছে। আর বেশি কিছু না ভেবে হাতের পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে। ঘুম তো চোখে ধরা দিচ্ছে না। মন মাথা সরু সৃজনকে নিয়ে ভাবতে
বাধ্য করছে। ড্রয়িং রুমের সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে। রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখলে হাসে। আগে যেখানে দেখলে ফেসে কালো আধার নেমে আসতো, সেখানে ওকে দেখলে সারা মুখ খুশির ঝলক ফুটে ওঠে। আচ্ছা, রিম কি আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে? আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে। চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া। ওই প্রেমের তুলক চোখে চাহনিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না। কতটা বিচলিত লাগে নিজেকে। আমি তো এই দিনগুলোর অপেক্ষায় ছিলাম, প্রতিদিনের প্রার্থনায় থাকতো তো মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসা সৃষ্টি হয়। আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না? তোর চাহনি আমাকে পাগল করে দেয়। আজকে নিজেকে অনেক সুখী লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আমার পাখি, তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস। তোর হৃদয়ে আমার স্থান হচ্ছে খুশিতে নিজে নিজে আওড়া। পরের দিন সৃজন রিমঝিম তালুকদার বাড়িতে ফিরে আসে। সকাল থেকেই সৃজন আদির ফোন কল করছে, কিন্তু প্রতিবারই সুইচ অফ বলছে। হাসপাতালে যাওয়ার আগেই গাড়ি ঘুরে আদির বাড়ি চলে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেলের চাপ দেয়। আন্টি, আদি কি বাড়িতে আছে? দরজা খুলতেই অপর পাশে মহিলাটিকে জিজ্ঞেস করে, সৃজন, বাবা ভেতরে আসো। আমি তোমার কথাই ভাবছিলাম, কল করব, কিন্তু আমার কাছে তো নাম্বার নেই। বিচলিত কণ্ঠে, কেন, কি হয়েছে আন্টি? কাল প্রায় 3টার দিকে আদি বাড়িতে এসে রুমে ঢুকেছে, কিন্তু আজ এখনো দরজা খুলিনি। তোমার আঙ্কেল সহ কত ডাকাডাকি করলাম, কিন্তু একটা উত্তরও দেয়নি। কাল যখন বাড়িতে এসেছিল তখন বেশ দ্বিধাস্ত দেখছিলাম। কি হয়েছে তুমি কি জানো? তোমার আঙ্কেল অনেক টেনশন করছে। আঙ্কেলকে বলুন চিন্তা না করতে, আমি দেখছি। আশ্বাস দিয়ে উপরে আদি রুমে চলে আসে। কয়েকবার ডাকাডাকি করতেই দরজা খুলে দেয়। যদিও খুলতে নারাজ ছিল, তবে দরজা ভাঙা হুমকি দিলে দরজা খুলে দেয়। কি হয়েছে কয়েকবার জিজ্ঞেস করার পর উত্তরও দেয় না। বিছানায় আরাম করে বসে আদির উদ্দেশ্য বলতে শুরু করে, তুই যে প্রিয়াকে ভালোবাসিস তা যদি আগে বলতিস তাহলে তোকে দরজা লাগিয়ে মেয়েদের মতো কাঁদতে হতো না। চমকে গিয়ে আদি সৃজনের দিকে তাকায়। শালা, একেবারে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে তুলেছিস। বারবার জিজ্ঞেস করছিলাম কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাড়াতাড়ি বল, কিন্তু বলিসনি, তাই আজ তোর এই হাল। আদি এগিয়ে গিয়ে সৃজনের পাশে বসে। কিছু সময় নীরবতার পর সৃজন বলে, সরি ভাই। আদি বুঝতে না পেরে চোখ তুলে তাকায়। প্রিয়ার বিয়ে হচ্ছে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম প্রিয়ার বিয়ের কথা শুনলে বিহেভিয়ার হয়। তুই সত্যি বলছিস? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন সরে। আদির প্রশ্নের বিপরীতে সৃজন হাসে। আদি অন্যদিকে তাকিয়ে ক্ষীণ স্বরে আওড়ায়, প্রিয়ার সাথে একবার দেখা করতে পারবি? ওকে সরি বলতাম রে, নিজের অজান্তেই মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সৃজন স্থির চাহনিতে তাকায়। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা তা সেই দিন বুঝেছি, যেই দিন তোর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। প্রথমে এই অনুভূতিটা না থাকলেও যতই তোদের বিয়ের দিন এগিয়ে এসেছিল ততই আমি বুঝতে পেরেছিলাম প্রিয়া মায়া জড়িয়ে গেছি, ওকে খুব ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে কত শত প্রার্থনা করছি এই বিবাহ যেন না হয়। একটু থেমে আবার বলে, জানিস তোদের বিয়ের দিন আর যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। প্রতিটি মুহূর্তে কেঁদেছি। বুকে অনেক কষ্ট ফিল হয়েছিল। মনে হয়েছিল কেউ আমার হৃৎস্পন্দন বের করে নিচ্ছে। অবশেষে কিছু সময় দুঃখ ভুলতে বারে চলে যায়। ড্রিঙ্কস করে ভোলায় ব্যথা চেয়েছিলাম।
প্রিয়া, কত চেষ্টা করেছিলাম আমার মন জয় করার, কিন্তু আমি কখনো পাত্তা দেইনি। না জানি ও কতটা কষ্ট সহ্য করেছে। শেষ কথাটা বলতে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে। আমি ওকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই। অবশ্যই। প্রিয়া তো অনেক আগে থেকেই রাজি। তুইও রাজি? তো বিয়ে অবশ্যই হবে ভাই, হেসে হেসে বলে। আদির ঠোঁটে হাসি ফুটে ওঠে। বুকে চাপা পাথর আজ অনেক দিন পর নেমে গেল। শান্তি ফিল হচ্ছে ভাই। একদিন পর আদির বিয়ে। সেই দিনের পরের দিন আদি প্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রিয়াও খুশিতে অ্যাকসেপ্ট করে নেয়। প্রিয়ার পরিবারও এত দ্বিমত পোষণ করে না। আদি প্রিয়া দুজনেই সৃজনকে টানাটানি করতে শুরু করে। এই বলে সৃজন ওর পক্ষ বিয়েতে উপস্থিত থাকবে, আরেকজন বলে ওর পক্ষ থাকবে। অবশেষে ঠিক হয় আদির গায়ে হলুদ এবং রিসিপশন পার্টিতে থাকবে আর বিয়ের দিন প্রিয়ার পক্ষে প্রিয়ার বাড়িতে থাকবে। রাত 10টার দিকে কাজ শেষ করে সৃজন গাড়ির পথে রওনা হয়। আজ চাপটা একটু বেশি ছিল। ডিম লাইটের ঝাপসা আলোয় ড্রেসিং টেবিলের সামনে বসে রিমঝিম সাজছে। শুতে গিয়েও হঠাৎ মনে হলো একটু সাজার কথা, তবে এমনি এমনি নয়, সৃজনকে উদ্দেশ্য করে। আজকাল সবসময় সৃজনকে নিয়ে ভাবনায় অতল গভীরে ডুবে থাকে। চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো মুক্ত করে কিছুটা সামনে রাখে। কয়েক ডজন চুড়ির মধ্যে থেকে সাদা কালোর এক সেট পরে নেয়। দারুণ সুন্দর লাগছে। আয়নায় নিজেকে মুগ্ধ চোখে দেখতে থাকে। শাড়ি ছাড়াই থ্রি-পিসে অনেক সুন্দর লাগছে। সৃজন দরজা ঠেলে ক্লান্ত পায়ে এগিয়ে আসে। আয়নার প্রতিবিম্বিত ভেবে উঠতেই রিম পেছনে তাকায়। সৃজন পা থামকে দাঁড়ায়। রিম ঝিমের দিকে এক পলকে তাকিয়ে শুকনো ঢেক গেলে ওই প্রেমের চোখ জোড়া তো সৃজনকে ধ্বংস করে দেবে। পরবর্তী গল্প পেতে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন।